প্রাচীন চীনের যুদ্ধ কৌশলে সুনজু তার বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ারে লিখেছিলেন, যুদ্ধ না করেই শত্রুকে পরাস্ত করাটাই হলো আসল শ্রেষ্ঠত্ব। আর একবিংশ শতাব্দীতে এসে সুনজুয়ের সেই নীতিকেই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বর্তমান চীন। মানচিত্রের দিকে তাকালে আপনি দেখতে পাবেন ভারতের চারপাশে থাকা প্রতিবেশী দেশগুলোর সমুদ্র বন্দরগুলোতে চীন নিঃশব্দে নিজেদের আধিপত্য বিস্তার করে চলছে। কিন্তু বাইরের দিক থেকে একে কেবল সাধারণ অর্থনৈতিক উন্নয়ন বা বাণিজ্যিক মনে হলেও ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের মতে এটি আসলে ভারতকে চারদিক থেকে সামুদ্রিক ফাঁদে ফেলে অবরুদ্ধ করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। সামরিক পরিভাষায় একে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা কৌশল। বেইজিংয়ের এই এক চালে আজ ভারতের গলায় যেন এক অদৃশ্য ফাঁসি চেপে বসেছে। কিন্তু কি এই মুক্তার মালা কৌশল? কিভাবে চীন প্রতিবেশী দেশগুলোকে ঋণের জালে আটকে এই বন্দরগুলো হাতিয়ে নিচ্ছে? আর ভারতীয় নৌবাহিনী এই চক্রবাহ ভাঙতে কোন গোপন মিশন শুরু করেছে? চলুন আজকের ভিডিওতে এর পিছনের আসল ইনসাইড স্টোরি জেনে নেওয়া যাক। স্ট্রিং অফ পার্লস কি এবং মুক্তার অবস্থান? স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন ডিফেন্স কনসালটেন্ট ফার্ম বুশ অ্যালেন হ্যামিল্টন। চীন যেভাবে ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের বাণিজ্যিক ও সামরিক ঘাঁটি তৈরি করে ভারতকে ঘিরে ফেলেছে, তাকেই এই নাম দেওয়া হয়েছে। চলুন মানচিত্রের মাধ্যমে এই মালার আসল রূপটা দেখা যাক। প্রথম মুক্তা মিয়ানমারের রাখাইন রাজ্যের শীতয়ে গভীর সমুদ্র বন্দর এবং বঙ্গোপসাগরের কোকো দ্বীপপুঞ্জ, যেখানে চীন অত্যাধুনিক লিসেনিং পোস্ট বা রাডার মেশিন তৈরি করেছে সরাসরি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর নজর রাখতে। দ্বিতীয় মুক্তা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, যা বঙ্গোপসাগরের একদম মাথায় অবস্থিত। তৃতীয় মুক্তা শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর, ভারতের ঠিক নিচের দিকে অবস্থিত। এই স্ট্র্যাটেজিক বন্দরটির নিয়ন্ত্রণ এখন সরাসরি চীনের হাতে। চতুর্থ মুক্তা মালদ্বীপের ম্যারাও দ্বীপের আইল্যান্ড প্রজেক্ট এবং পাকিস্তানের গাওয়াদর বন্দর। এই গাওয়াদর বন্দরটি আরব সাগরের ঠিক মুখে অবস্থিত, যা ভারতকে পশ্চিম দিক থেকে লক করে দেয়। আপনি যদি এই ডট বা মুক্তগুলোকে একটি লাইনের মাধ্যমে জুড়েন, তবে দেখতে পাবেন পুরো ভারত এক বিশাল সামুদ্রিক বৃত্তের ভেতর আটকে পড়েছে। যুদ্ধ লাগলে এই বন্দরগুলো চীনের নৌবাহিনীর জন্য এক দুর্ভেদ্য রিফুয়েলিং এবং লজিস্টিক্স সাপোর্টের চাবিকাঠি হয়ে উঠবে। ডেড ট্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। কিন্তু প্রশ্ন হলো, শ্রীলঙ্কা, পাকিস্তান বা মালদ্বীপের মতো স্বাধীন দেশগুলো কেন তাদের এত গুরুত্বপূর্ণ বন্দরগুলো চীনের হাতে তুলে দিচ্ছে? তারা কি বুঝতে পারছে না যে তারা চীনের এই ফাঁদে পা দিচ্ছে? আর এখানেই কাজ করে চীনের সবচেয়ে চতুর রাজনৈতিক অস্ত্র, ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। চীন প্রথমে এই গরিব বা উন্নয়নশীল দেশগুলোকে এমন সব মেগা প্রজেক্টের স্বপ্ন দেখায় যার কোনো বাণিজ্যিক কার্যকারিতা নেই। এরপর সেই প্রজেক্টের জন্য দেওয়া হয় আকাশচুম্বী সুদে বিলিয়ন বিলিয়ন ডলারের লোন। এর সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর। চীন লোন দিয়ে এই বন্দরটি বানালো, কিন্তু বন্দর থেকে কোনো আয় হলো না। ফলস্বরূপ শ্রীলঙ্কা যখন চীনের ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হলো, তখন বেইজিং এক অভিনব প্রস্তাব দিল, টাকা ফেরত দিতে না পারলে সমস্যা নেই, এই বন্দরটি আগামী 99 বছরের জন্য আমাদের লিজ দিয়ে দাও। এভাবে কোনো যুদ্ধ না করে কেবল কাগজের কলমে একটি কলমের খোঁচায় ভারতের ঠিক বুড়ো আঙ্গুলের নিচে এক বিশাল সামুদ্রিক ঘাঁটির মালিক বনে গেল চীন। একই ছক তারা কাটার চেষ্টা করছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও। চীনের মূল উদ্দেশ্য ও ভারতের আতঙ্ক। বেইজিং সবসময় দাবি করে এই স্ট্রিং অফ পার্লস কেবলই একটি বাণিজ্যিক প্রজেক্ট এবং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ। কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে চীনের আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ভারতের কাছে একটি বড় সুবিধা রয়েছে, যাকে বলা হয় হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। কারণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর হল ভারতের নিজস্ব উঠান। চীন যদি তিব্বত সীমান্ত দিয়ে আক্রমণও করে, ভারতীয় নৌবাহিনী খুব সহজেই সমুদ্রপথে চীনের লাইফলাইন অর্থাৎ মালাক্কা প্রণালী ব্লক করে দিতে পারে। এই ভয় থেকেই বেইজিং তাদের পারমাণবিক সাবমেরিন এবং যুদ্ধজাহাজগুলোকে
24 ঘন্টা ভারত মহাসাগরে সচল রাখার জন্য এই মুক্তার মালা তৈরি করেছেন। যদি পাকিস্তানের গাওয়াদর আর শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনের যুদ্ধজাহাজ স্থায়ীভাবে অবস্থান নেয়, তবে যুদ্ধ লাগলে ভারত আর চীনকে সমুদ্রপথে অবরুদ্ধ করতে পারবে না, বরং ভারত নিজেই নিজের সীমানার ভেতর কোণঠাসা হয়ে পড়বে। তবে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। চীনের মুক্তার মালার জবাবে ভারত তৈরি করেছে তাদের নিজস্ব কাউন্টার স্ট্র্যাটেজি, যাকে বলা হয় নেকলেস অব ডায়মন্ডস বা হীরার হার কৌশল। চীন যদি মুক্তা দিয়ে ভারতকে ঘিরতে চায়, তবে ভারত হীরা দিয়ে খোদ চীনকেই অবরুদ্ধ করার ছক কষছে। ভারত গত 1 দশকে চীনের চারপাশে থাকা দেশগুলোর সাথে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি সই করেছে। প্রথম হীরা, ইরানের চাবাহার বন্দর। চীনের নিয়ন্ত্রণাধীন পাকিস্তানের গাওয়াদর বন্দর থেকে এর দূরত্ব মাত্র 170 কিলোমিটার। এখান থেকে ভারত সরাসরি পাকিস্তানের উপর নজর রাখছে। দ্বিতীয় হীরা, ওমানের দুকম বন্দর। ভারত এখানে তাদের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন রিফুয়েলিংয়ের জন্য বিশেষ অ্যাক্সেস পেয়েছে। তৃতীয় হীরা, সিঙ্গাপুরের চাঙ্গি নেভাল বেস এবং ইন্দোনেশিয়ার সাবাং বন্দর। এই দুটি বন্দরের অবস্থান ঠিক সেই মালাক্কা প্রণালীর মুখে, অর্থাৎ চীন মালাক্কা পার হওয়ার আগেই ভারতের এই 2 হীরার মুখোমুখি হবে। এছাড়াও ভারত মঙ্গোলিয়া, জাপান এবং ভিয়েতনামের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে, যাতে যুদ্ধ লাগলে চীনের মূল ভূখণ্ডের চারপাশেই এক দুর্ভেদ্য দেওয়াল তুলে দেওয়া যায়। বাংলাদেশ ফ্যাক্টর। আর এই হীরা ও মুক্তার মরণপর লড়াইয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। চীনের কাছে চট্টগ্রাম বন্দরটি তাদের মুক্তোর মালার অন্যতম প্রধান রত্ন। অন্যদিকে ভারতের কাছে বাংলাদেশ হলো তাদের অখণ্ডতা রক্ষার সবচেয়ে বড় ঢাল। বাংলাদেশ এখানে এক চমৎকার এবং বুদ্ধিমত্তাপূর্ণ ব্যালেন্সিং অ্যাক্ট বজায় রেখেছে। বাংলাদেশ চীনের কাছ থেকে বন্দর উন্নয়নের জন্য টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার মতো কোনো ফাঁদে পা দেয়নি। এমনকি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ বাংলাদেশ তুলে দিয়েছে ভারতের ঘনিষ্ঠ মিত্র জাপানের হাতে। এর মাধ্যমে বাংলাদেশ পরাশক্তিদের পরিষ্কার বার্তা দিয়েছে, বাংলাদেশের মাটি বা সমুদ্রকে কোনো দেশের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের এই নীল জলরাশি এখন আর কেবল বাণিজ্যের জায়গা নয়, এটা এখন বিশ্বের 2 উদীয়মান পরাশক্তির অস্তিত্বের লড়াইয়ের মঞ্চ। এই দাবার বোর্ডে 1 ইঞ্চি জায়গার নিয়ন্ত্রণও নির্ধারণ করতে পারে আগামী পৃথিবীর ভবিষ্যৎ। আপনার কি মনে হয় চীনের মুক্তার মালা নাকি ভারতের হীরার হার, কোন কৌশলটি শেষ পর্যন্ত জয়ী হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইট স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।